আচ্ছা, আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে সমকালীন বিশ্বের নিরাপত্তা। আগের দিন ভিডিও বানানো হয়েছে। আজকে আমরা দেখব নোটস, যে কীরকমভাবে এই নোটসটা সম্পূর্ণ আমি তৈরি করেছি। যে এই নোটস ভিত্তিক যদি পড়ে নাও, মাল্টিপল চয়েস কোশ্চেন প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একদম ইজি হয়ে যাবে। নোটসটা যদি ভালো করে পড়ো, ঘুরিয়ে যে কোনো দিক থেকে কোশ্চেন আসুক, এই নোটসটা মুখস্থ রাখলে তোমাদের দেখবে একদম 100% গ্যারেন্টি এই নোটসের বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমাদের। আমি এই নোটসটা দেখো পড়িয়েওছি, ভিডিও বুঝিয়ে দিয়েছি প্রথাগত নিরাপত্তা কী, অপ্রথাগত নিরাপত্তা কী, ঠিক আছে, প্রথাগত নিরাপত্তার ভাগগুলো কী, অপ্রথাগত নিরাপত্তার ভাগগুলো কী, এইগুলো আমি ক্লিয়ারলি তোমাদের বুঝিয়েছি। তো আজকে এই নোটসটা দেখো, এই কিওয়ার্ডটা, নোটসটা সবার কাছেই থাকবে। এই কিওয়ার্ডটা যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা দেখতে হবে যে এই চ্যাপ্টারটা কীভাবে বোঝানো হয়েছে, সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই চ্যাপ্টারটা কীভাবে বোঝানো হয়েছে। দেখো, সমকালীন বিশ্বের নিরাপত্তা মূল বিষয়বস্তু, মেন কনসেপ্ট, সাল, তারিখ, পরিসংখ্যান ও দেশের নাম সমস্ত কিছু দেওয়া রয়েছে। দেখো, নিরাপত্তার ধারণা ও প্রকারভেদ, ঠিক আছে, কীরকমভাবে পড়ে যে নিরাপত্তা হলো ভীতি বা ভীতি প্রদর্শনের হুমকি থেকে মুক্তি। নিরাপত্তা কি? ভীতি, সমস্ত যে কোনো রকমের ভীতি বা হুমকি থেকে মুক্ত একটা পরিবেশ, সেটাই তো আমাদের কাছে নিরাপত্তা। আচ্ছা, এটি একটি গতিশীল ধারণা। নিরাপত্তার ধারণা কি ধারণা? গতিশীল ধারণা। আচ্ছা, আন্তর্জাতিক নিরাপত্তার প্রধান দলিল কি? জাতিপুঞ্জের সনদ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনে এই সম্পর্কে বলা রয়েছে। বৈশ্বিক নিরাপত্তা ধারণার উদ্ভব কবে থেকে? 1990-এর দশক থেকে। ঠিক আছে, নিরাপত্তা, সিকিউরিটি কয়ভাবে ভাগ করা হয়েছে? দেখো, প্রথাগত নিরাপত্তা বলা হয়ে গেছে, রাষ্ট্র সামরিক শক্তিকে কেন্দ্র। প্রথাগত নিরাপত্তা কাকে কেন্দ্র করে? রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কেন্দ্র করা হয়, রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ। আর অপ্রথাগত নিরাপত্তা কিন্তু শুধু রাষ্ট্র নয়, গোটা মানব জাতি। আর মানব জাতিটা মানে গোটা বিশ্বের আলোচনা। তাহলে এই জায়গার পার্থক্য বোঝো। প্রথাগত নিরাপত্তা কি? শুধুমাত্র রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ, মানে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের অভ্যন্তরীণ ম্যাটার। প্রথাগত নিরাপত্তাকে দুভাগ করা হয়েছে, একটা কি অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে বাহ্যিক। অভ্যন্তরীণ কি? দেশের ভেতরে শান্তি নিরাপত্তা রক্ষা করতে হবে, ঠিক আছে, যে দেশের ভিতরে কী কী সমস্যা হতে পারে, জাতিগত সমস্যা, বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো, বিভিন্ন আমাদের এখানে যে মাওবাদী গোষ্ঠী বা নকশালবাদী যে কোনো রকমের গোষ্ঠীগুলোর যে অভ্যন্তরীণ গণ্ডগোল সৃষ্টি করে, জাতিগত হিন্দু মুসলিম রাইট লাগছে, এইগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা। আর বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কি? বিদেশি আক্রমণ, মানে আমাদের দেশের যে সীমানা, সেখানে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বা আমাদের যে র, এরা কি করছে, এই দেশকে রক্ষা করার চেষ্টা করছে। ধুরন্ধর মুভিতে দেখেছো দেশকে কিভাবে রক্ষা করা যায়, এই হচ্ছে বাহ্যিক প্রথাগত নিরাপত্তা। বিদেশি আক্রমণ থেকে প্রতিরোধ, মানে আমাদের শক্তি সাম্য গঠন করা, ব্যালেন্স অফ পাওয়ার, ঠিক আছে, জোট গঠন, এগুলো হচ্ছে বাহ্যিক প্রথাগত নিরাপত্তার এক্সাম্পল, ঠিক আছে। অপ্রথাগত নিরাপত্তা কি? মানুষ ও বৈশ্বিক কেন্দ্রিক, মানে মানবিক ও বৈশ্বিক। মানে ধরো দারিদ্র কি শুধু একটা দেশের? এটা গোটা বিশ্বের। তারপরে হচ্ছে ধরো অভিবাসন, মাইগ্রেশন, যারা রিফিউজি, শরণার্থী, শুধু একটা দেশের সমস্যা? সমস্ত দেশের সমস্যা। আচ্ছা, তোমার পরিবেশ সংক্রান্ত যেসব সমস্যাগুলো রয়েছে, ঠিক আছে, আবহাওয়া, আমাদের যে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে, এগুলো কি শুধু আমাদের দেশের? এটা পুরো গোটা বিশ্বে। প্যান্ডামিক, এই যে করোনা এলো, মহামারী, এগুলো শুধু আমাদের দেশের না, এটা গোটা বিশ্বের। তাহলে প্রথাগত আর অপ্রথাগতর যে এই ব্যাপারটা, ফ্যাক্ট ভালো করে বুঝে নাও, যে প্রথাগত মানে হচ্ছে কি, যে শুধুমাত্র আমাদের দেশের, ভারতকে কেন্দ্র করেই প্রথাগত নিরাপত্তা, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, বাইরে মানে ভারতকে নিরাপত্তার মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার প্রথাগত নিরাপত্তা। আর অপ্রথাগত কি? অপ্রথাগত মানে শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানব জাতির ওপর যে প্রভাব পড়ছে, সেটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। এটা ভালো করে মাথায় রাখো, একদম 100% গ্যারেন্টি। এই নোটস পড়ো, একটাও কোশ্চেন তোমাদের বাদ যাবে না, একদম 100% পাবেই, গ্যারেন্টি সহকারে বলছি পাবেই। তোমরা এই নোটসটা বারবার বারবার করে পড়ো, আর ভিডিওটা খালি বারবার দেখো, তাহলেই গিয়েই হবে। এরপরে দেখো, প্রথাগত নিরাপত্তা আর হচ্ছে অভ্যন্তরীণ। বললাম কি দু প্রকারের, অভ্যন্তরীণ আর বাহ্যিক। অভ্যন্তরীণ কোনগুলো? দেখো, পরিচালনার দায়িত্বে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। কে আছে? স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে বিশ্বের হাতিয়ার ব্যবহৃত সমস্যার 95% হলো অভ্যন্তরীণ সমস্যা। 1946 থেকে 91 খ্রিস্টাব্দের মধ্যে বিশ্বে গৃহযুদ্ধের সম্ভাবনা 12 গুণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে প্রযোজ্য বাহিনী বিএসএফ, সিজি, কোস্টগার্ড, এয়ার, আসাম রাইফেলস, ঠিক আছে, আইএসআই পাকিস্তানের, এটি ভারতীয় অভ্যন্তরীণ নয় কিন্তু,
ঠিক আছে। আচ্ছা, গৃহযুদ্ধ, দেশের অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব, গৃহযুদ্ধ বলেছি, অভ্যন্তরীণ প্রথাগত। আর বিচ্ছিন্নতাবাদ, মূল রাষ্ট্র থেকে আলাদা হওয়ার দাবি। বিচ্ছিন্ন, আমাদের এখানে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলে গোর্খাল্যান্ড, মানে দার্জিলিং ওই সাইডের যারা আছে, গোর্খাল্যান্ড বলছে আমাদের আলাদা একটা স্টেট চাই, এটা তো একটা অভ্যন্তরীণ গোলযোগের সৃষ্টি হতে পারে। আচ্ছা, জাতিগত দ্বন্দ্ব, হিন্দু মুসলিম এই সম্প্রদায়ের যে লড়াই। আচ্ছা, মিলিটারি শাসন, ঠিক আছে, বলপূর্বক গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ ও সেনা শাসন। আচ্ছা, অভ্যন্তরীণ সংঘাত, বৈশ্বিক ও ভারতীয় দৃষ্টান্ত। দেখো অভ্যন্তরীণ কি এগুলো এবার এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন আসে বেশি। এগুলো তো বলা হলো কি, এবার এক্সাম্পলগুলো দেখো। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কোথায়, যে খালিস্তান সমস্যা, পাঞ্জাব রাজ্যে শিখ সম্প্রদায়ের মধ্যে শুরু হয়, কোশ্চেন আসতে পারে, শর্ট টাইপ কোশ্চেন। বিদর্ভ সমস্যা মহারাষ্ট্রে, রাজ্যের পৃথকীকরণের দাবি। গোর্খাল্যান্ড সমস্যা পশ্চিমবঙ্গে, ঠিক আছে। নকশালবাড়ি আন্দোলন পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও ঝাড়খণ্ড, কেরালা এর অন্তর্ভুক্ত নয়। শ্রীলঙ্কার এলটিটি, এই যে এটা আসতে পারে, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, লিবারেশন টাইগার অফ তামিল ইলাম এর দ্বারা গৃহযুদ্ধ চলেছে, ঠিক আছে, 48 থেকে 2009 পর্যন্ত। রুয়ান্ডা 1994 সালে হুতু উপজাতি দ্বারা টুটসি উপজাতির প্রায় 5 লাখ লোকের মৃত্যু। আচ্ছা, পাকিস্তানে বালুচিস্তান সমস্যা, এটাও একটা প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। আচ্ছা, ভারতের জাতিগত দ্বন্দ্ব, কুকি আর মেইতি গোষ্ঠী মণিপুর রাজ্যে, এটা একটা বিরাট দ্বন্দ্ব। আচ্ছা, মিলিটারি শাসন, মায়ানমারে জুন্টা সরকার দ্বারা গণতান্ত্রিক পতন। আচ্ছা, আফগানিস্তানে তালিবান দ্বারা, দেখতে পেলে কিছুদিন আগে তালিবানরা সব বন্দুক নিয়ে মাঠে নেমে পড়েছিল, সরকারের সবাই পালিয়ে গেছিল, এরকম একটা সমস্যা। এগুলো অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার চলে এসো প্রথাগত নিরাপত্তা বাহ্যিক। বাহ্যিক কি, পরিচালনার দায়িত্বে ভারত সরকার, পররাষ্ট্র মন্ত্রক। বাহ্যিক মানে বাইরের দিক থেকে কেউ যাতে আক্রমণ না করতে পারে, এতক্ষণ অভ্যন্তরীণ জন্য দেশের ভেতরে আমরা যাতে শান্তিতে থাকতে পারি। আর বাহ্যিক দিক থেকে মানে কি বলতো, বাহ্যিক দিক থেকে মানে হচ্ছে বাইরের, মানে এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স, বাইরের কোনো দেশ, আমেরিকা যাতে আমাদের না আক্রমণ করতে পারে, চীন যাতে আমাদের না আক্রমণ করতে পারে। এটা আমরা কিভাবে ঠেকাবো? চীন তো আমাদের থেকে অনেক পাওয়ারফুল, তাহলে আমরা কিভাবে ঠেকাতে পারি? দেখো বলছে প্রথম একটা মেন পয়েন্ট হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। মানে ব্যালেন্স অফ পাওয়ার মানে কি, আমরা চীনের থেকে পাওয়ার কম থাকলেও আমরা কি করছি, আমরা হয়তো রাশিয়ার সাথে বন্ধু, রাশিয়া আমাদের ভালো বন্ধু, বা আমেরিকা বন্ধু আছে, তাহলে আরও পাওয়ারফুল যে শক্তিগুলো আছে তাদের সাথে আমরা বন্ধুত্ব করে রেখে দিচ্ছি। ইউরোপীয় ইউনিয়নের সাথে ভালো বন্ধুত্ব করে রেখে দিয়েছি, আরবের সাথে ভালো বন্ধুত্ব করে রেখে দিয়েছি, তাহলে চীন চাইলেই আমাদের আক্রমণ করতে পারবে না। অনেক মানে ব্যালেন্স অফ পাওয়ার, পাওয়ারটা কী হয়েছে, একটা দেশে বড় দেশ হলেও কী হবে, ছোটোগুলো যদি একসাথে মিলে যায় তাহলে গিয়ে পাওয়ারটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো কী বললাম? কেউ চাইলেই আক্রমণ করতে পারবে না। আচ্ছা, এই যে আমেরিকা ইরানের যে যুদ্ধ, দেখো ইরানকে কিন্তু চীন ওপাশ থেকে সাপোর্ট করছে, রাশিয়া সাপোর্ট করছে, এই জন্য কিন্তু পেরে উঠছে না। আমেরিকা ইরানকে পাওয়ারফুল হলেও আমেরিকা ইরানকে কিন্তু হারাতে পারছে না এই জায়গায়। তাহলে কি কি মেন করতে হবে দেখো, বাহ্যিক প্রথাগত নিরাপত্তা, দেখো প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য মানে ব্যালেন্স অফ পাওয়ার, আর জোট গঠন, এগুলোর দ্বারা কিন্তু কি করা যায়, প্রতিরোধ মানে যুদ্ধের আগে প্রতিপক্ষকে ভয় দেখিয়ে বিরত থাকতে হবে। মানে ধরো চীনের সাথে আমাদের যখন কিছুদিন আগে গন্ডগোল চলছিল, আমরা ভারত কী করলো, 5টা রাফেল কিনে নিল, তাহলে কী হলো, চীন বুঝতে পারলো না ওদের রাফেল আছে। বা পাকিস্তান আমাদের যখনই পারমাণবিক বোমা, দেখো ভারত তৈরি করলো, পাকিস্তান ওই দিক থেকে পারমাণবিক পরীক্ষণ করে নিল, যে এই যে ভয়, এটাকে প্রতিরোধ বলা হয়। যে আগে থাকতেই বুঝতে পারছি যে আমাদের যুদ্ধ হতে পারে, তাহলে আমরা ক্ষমতাকে বাড়াই, তাহলে ও আর না, ওদের ক্ষমতা আছে, তাহলে কি কী হবে, তাহলে যুদ্ধ করা যাবে না, এটাকে বলে প্রতিরোধ। আর প্রতিরক্ষা মানে কেউ আক্রমণ করছে, আমরা আটকাচ্ছি, এটা হচ্ছে আক্রমণ প্রতিহত করা বা সামনে সামনে লড়াই করা, এটা হচ্ছে প্রতিরক্ষা। আর ক্ষমতার ভারসাম্য মানে সামরিক শক্তি বৃদ্ধি করে সমতা বজায় রাখা, মানে সামরিক শক্তি বৃদ্ধি করলাম, কটা দেশের সাথে জোট করে নিলাম। আর জোট গঠনের মূল ভিত্তি হলো জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থের জন্যই মানুষের জোট করে। এগুলো হচ্ছে কি প্রথাগত নিরাপত্তার কী দিক, এটা বাহ্যিক দিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটের মধ্যে দেখবে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, যে অপশানে দিয়ে থাকবে যে বাহ্যিক প্রথাগত নিরাপত্তা কোনটা, অভ্যন্তরীণ প্রথাগত নিরাপত্তা কোনটা। ঠিক আছে, প্রথাগত নিরাপত্তা দুভাগে ভাগ করে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। ঠিক আছে, এরপরে চলে আসো যে কোয়াড গঠন করা, এই যে জোট গঠন করার পর কোয়াড, ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র কী করেছে, মিলিতভাবে গঠন করেছে চীনের আগ্রাসনকে প্রতিরোধ করার জন্য, এটা। আচ্ছা, এবার বাহ্যিক সংঘাত কি, যুদ্ধ, বাহ্যিক সংঘাত, যুদ্ধ সীমানা। দেখো যুদ্ধ সীমানা কি, গ্লোবাল স্টেট। এবার এক্সাম্পল, বৈশ্বিক পরিসংখ্যান 1990 থেকে 95 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্বের 13টি যুদ্ধ সংগঠিত হয়েছে, যাতে 70টি দেশ জড়িত ছিল এবং প্রায় 55 লাখ মানুষ মারা যায়। সাম্প্রতিক যুদ্ধ কি, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমরা দেখেছি। আচ্ছা, 1947-48 প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ, বর্তমানে পাক অধিকৃত মানে পাক অকুপাইড কাশ্মীর এর আয়তন কত, 78,400।
বর্গ কিমি। 1962 সালে ভারত চীন যুদ্ধ, মনে রাখবে কিন্তু 62-তে ভারত চীন যুদ্ধ, 65-তে কি হয়, ভারত পাকিস্তান যুদ্ধ হয় দ্বিতীয়। আচ্ছা 71-এ 65-তে ভারত পাকিস্তান যুদ্ধ, 71-এ তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ এই 71-এর সময়, 1999 কার্গিল যুদ্ধ। এই যুদ্ধগুলো কিন্তু মনে রাখবে, জাস্ট কোশ্চেনের জন্য প্রশ্ন আসতে পারে এখান থেকে, ঠিক আছে। এইবার দেখো বলছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ও ভারতের অবস্থান। আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল ট্রিটিজ যেগুলো আছে, ইন্টারন্যাশনাল চুক্তি। 72-এ কি চুক্তি হয়, BWC, বায়োলজিক্যাল ওয়েপেন্স কনভেনশন, বায়োলজিক্যাল ওয়েপেন্স কনভেনশন কি, বা জৈবিক অস্ত্র সম্মেলন। 1972 খ্রিস্টাব্দে ABM, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল বা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তি। 1992 কি হয়েছে, CWC, কেমিক্যাল ওয়েপেন্স কনভেনশন বা রাসায়নিক অস্ত্র সম্মেলন। এই ডেটগুলো ফলো রাখবে, এগুলো একসাথে সব এক জায়গায় করে দিয়েছি যাতে তোমাদের মুখস্থ হয়, করতে সুবিধা হয়। এগুলো আলাদা বইয়ে সব কিন্তু আলাদা আলাদা আছে, তাই বইয়ে খুব বেশি করে দেওয়া আছে, আমি জাস্ট পয়েন্ট টু দ্য পয়েন্ট তোমাদের জন্য নোটস বানিয়েছি। ভারতে পারমাণবিক পরীক্ষা, ভারত সর্বদা নিরস্ত্রীকরণ সমর্থন করে। 1974 খ্রিস্টাব্দে ভারত প্রথমবার পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়, সাংকেতিক নাম কি, স্মাইলিং বুদ্ধা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 1974-এ। আর একটা কবে হয়, 1998-এ, সেটার নাম কি, অপারেশন শক্তি, ঠিক আছে। দ্বিতীয়বার পোখরানেই হয়, পোখরান 1, পোখরান 2 মনে থাকবে। এই 1998 কিন্তু আমরা কি হয়, 1998 আমরা একদম সাকসেসফুলি পারমাণবিক পরীক্ষণ করি, অটল বিহারী বাজপেয়ী। আর আমাদের তখন কে ছিল মিসাইল ম্যান, হচ্ছে APJ আব্দুল কালাম। ও দুজনার প্রচেষ্টায় কিন্তু এই 98-এ আমরা কি করি, পরমাণু পরীক্ষণ করি, যার জন্য আজকে ভারত একটা স্ট্রং পজিশনে দাঁড়িয়ে আছে। খুব বেশি দেশগুলো, বিশ্বের 7টা থেকে 8টা দেশের কিন্তু পারমাণবিক শক্তি আছে। কতগুলো দেশ আছে, 193টা, UN অনুযায়ী 193টা সার্বভৌম দেশ আছে। তার মধ্যে 8টা দেশ হচ্ছে যারা পারমাণবিক পরীক্ষণ করে সফলতা পেয়েছে, পরমাণু সম্পন্ন দেশ। আচ্ছা অপ্রথাগত, এতক্ষণ হয়ে গেল প্রথাগত নিরাপত্তার এক্সাম্পল, যা পুরো নোটস এইভাবেই পড়বে। আগে প্রথাগতটা ভালো করে বুঝে নেবে। প্রথাগত মানে একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক মানে দেশের রাষ্ট্রের ভেতরে, আর অভ্যন্তরীণ মানে কি, অভ্যন্তরীণ মানে রাষ্ট্রকে বাইরে থেকে প্রোটেক্ট করা। অভ্যন্তরীণ মানে রাষ্ট্রকে নিয়ে, রাষ্ট্রকে প্রোটেক্ট করা। এইবার আমরা আসছি অপ্রথাগত নিরাপত্তা মানে কি, অপ্রথাগত গোটা দেশের মানে গোটা বিশ্বের মানব জাতির যে সমস্যা, এটা মাথায় রাখবে, এটা কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ না, গোটা বিশ্বের ওপর। অপ্রথাগত নিরাপত্তা মানেই সেটা কোনো দেশ নয়, সেটা দেশ ছাড়িয়ে গোটা মানব জাতির ওপর যে প্রভাব বিস্তার করে, যেগুলো যেগুলো কি, দারিদ্রতা, অভিবাসন, মহামারী, বিশ্ব সন্ত্রাসবাদ, তারপর হচ্ছে তোমার পরিবেশ দূষণ। এই সমস্যাগুলো হচ্ছে কিসের, অপ্রথাগত নিরাপত্তা। মনে থাকবে কি বললাম, এই 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 সেন্সটা নিয়ে এসো, তাহলে গিয়ে এই চ্যাপ্টারটা একদম ইজি মনে হবে। আচ্ছা মূল ধারণা কি, এটি কোনো একটি রাষ্ট্রের নয়, বরং এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এটা কি বললাম, আন্তর্জাতিক মানে গোটা বিশ্বের। আচ্ছা এটি মূল কেন্দ্রবিন্দু রাষ্ট্র নয়, বরং মানুষ, মানব জাতি এবং সমগ্র বিশ্ব। আচ্ছা দারিদ্র, দারিদ্র এটি মানব, একটা কি দারিদ্রতা, এটি মানব নিরাপত্তার বড় হুমকি। প্রধান কারণ হলো বৈষম্য। সবচেয়ে দরিদ্রতম অঞ্চল সাব সাহারান আফ্রিকা। ভবিষ্যৎ সংকট, আগামী 50 বছরে বিশ্বের দরিদ্র দেশগুলির জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পাবে। অভিবাসন বনাম শরণার্থী, অভিবাসী কি, মাইগ্রেন্ট। দেখো অভিবাসন আর শরণার্থীর মধ্যে পার্থক্য কি, অভিবাসন মানে যারা স্বেচ্ছায়, মানে আমি ধরো এখন ভালো পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমি চাইছি যে এই ভারতে টাকার দাম কমে যাচ্ছে, আমি যাই আমেরিকায় যাই টাকা ইনকাম করতে, মানে আমি স্বেচ্ছায় যাচ্ছি, দেশ ত্যাগ করছি। যেমন সুন্দর পিচাই ভারত থেকে চলে গেছে আমেরিকায়, ডলারে ইনকাম করছে, এটা হচ্ছে কি অভিবাসন, মাইগ্রেন্ট, নিজেদের স্বেচ্ছায় যাচ্ছে। আর শরণার্থী, রিফিউজি, শরণার্থী কাকে বলা হয়, এখনই জাতিগত কোনো সমস্যা লাগলো, দাঙ্গা লাগলো, এই যে বাংলাদেশে দাঙ্গা লাগলো, হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, হিন্দুরা কি করবে, হিন্দুরা এই দেশে শরণার্থী মানে চলে আসছে রিফিউজি হয়ে, এবার ওখানে অত্যাচারিত হচ্ছে, নিজের ঘর ছেড়ে পালাতে হচ্ছে, এই অন্য দেশে চলে আসছে, এটাকে বলা হচ্ছে শরণার্থী। এই জিনিসটা মাথায় রাখবে, একটা হচ্ছে অভিবাসন মাইগ্রেন্ট, আর একটা হচ্ছে শরণার্থী রিফিউজি, শরণার্থীদের কি বলা হয়, রিফিউজি। এই দুটো পার্থক্য বুঝে নেবে, একটা কোশ্চেন আসবে। দেখো অভিবাসী কি, যারা স্বেচ্ছায় উন্নত জীবনের আশায় নিজের দেশ অন্যত্র যায় উদ্দেশ্য হবে। শরণার্থী কি, রিফিউজি, যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যারা বাধ্য হয়ে দেশ ছেড়ে পলায়ন করে তারা হচ্ছে শরণার্থী। আচ্ছা অপ্রথাগত হুমকি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসের ঝুঁকি মাপা হয়,
কি দিয়ে? টেরর মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে কিন্তু তোমাদের। সন্ত্রাসের ঝুঁকি কীভাবে মাপা হয়? টেরর মিটার দিয়ে। এখন কিন্তু সব অপ্রথাগত শুনবো। অপ্রথাগত কি কি? দারিদ্রতা, অভিবাসন, সন্ত্রাসবাদ, তারপরে মহামারী, এগুলো পরপর। আর কোশ্চেন কোনখান থেকে আসবে? এগুলোর ভেতর থেকে আসবে এক্সাম্পলগুলো, ঠিক আছে? আর হচ্ছে পরিবেশ সম্মেলনগুলো, এইগুলো আমরা জানবো, হ্যাঁ। আচ্ছা, এই কি এরপরে কি জানবো? সন্ত্রাসবাদ। দেখো, টেরর মিটারের সাহায্যে গ্লোবাল টেররিজম ইন্ডেক্স প্রকাশ করে ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস, ঠিক আছে? সন্ত্রাসবাদী হামলার টাইম লাইন। সন্ত্রাসবাদ জানতে গেলে কি এই হামলাগুলো থেকে কোশ্চেন আসবে। দেখো, 1979 সোভিয়েত রাশিয়া কর্তৃক আফগানিস্তান আক্রমণ। ডিসেম্বরে 99 কাঠমান্ডু থেকে দিল্লিগামী বিমান হাইজ্যাক করে হরকাতুল মুজাহিদ্দিন জঙ্গি সংগঠন। 11 সেপ্টেম্বর 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আল কায়দার হামলায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে আল কায়দা, 9/11 নামে খ্যাত, একদম মনে থাকে কোন জঙ্গি গোষ্ঠী? আল কায়দা আসতে পারে। আর 13ই ডিসেম্বর 2001 সালেই 13ই ডিসেম্বরে আমাদের ভারতের সংসদের উপর হামলা, ভারতের মুম্বাইতে হামলা করে, ঠিক আছে? মুজাহিদ্দিন, এটা যেন মাথায় থাকে। সক্রিয় জঙ্গি সংগঠন ও তাদের অবস্থান। টেরর গ্রুপ হামাস কোথায় থাকে? ইসরায়েল আর হিজবুল্লাহ, ইসরায়েল আর প্যালেস্তাইনের। হিজবুল্লাহ কোথায়? ইয়ামেন আর লেবানন। আর বোকো হারাম, এটা হচ্ছে নাইজেরিয়া। বোকো হারাম নাইজেরিয়া, অন্যান্য লাস্কারে তাইবা। আচ্ছা, অপ্রথাগত। এবার স্বাস্থ্য সংকট। দেখো, স্বাস্থ্য সংকট ও মহামারী কীরকমভাবে সব এক জায়গায় করে দেওয়া হয়েছে তোমাদের, যেহেতু মুখস্থের সুবিধা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হলো মহামারী মোকাবিলার প্রধান সংস্থা। যখন আমাদের এখানে করোনা হয়েছিল, কোভিড-19, তখন কে ঘোষণা করেছিল প্যান্ডামিক? কোনো দেশে যাতায়াত করতে পারবে না, বিমান সব কিছু বন্ধ থাকবে, এটা হচ্ছে হু। হুই কিন্তু এই মহামারী ছড়ালেই কিন্তু হু এই প্যান্ডামিক ঘোষণা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হু, ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মহামারী ডেটাবেস, ঠিক আছে? ব্ল্যাক ডেথ। দেখো, ব্ল্যাক ডেথ কারণ কি? প্লেগ, বাহককে ইঁদুর। স্প্যানিশ ফ্লু সময়কাল কি? প্রথম বিশ্বযুদ্ধের সময়। এশিয়ান ফ্লু সময়কাল কি? 1956, উৎপত্তিস্থল কোথা থেকে? চীন। আর HIV প্রথম পরিচিতি মার্কিন যুক্তরাষ্ট্র। প্রকোপ বোতসোয়ানার প্রতি 3 জনে 1 জন এবং দক্ষিণ আফ্রিকা প্রতি 6 জনে 1 জন আক্রান্ত হয়। সোয়াইন ফ্লু ভাইরাসের নাম H1N1। কোভিড-19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসে 2019 সালে চীনের উহান শহরে উৎপত্তি। ভাইরাসের নাম করোনা ভাইরাস। আচ্ছা, তারপরে হচ্ছে আতঙ্ক। 2025 খ্রিস্টাব্দে চীনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে, ঠিক আছে? HMPV। আচ্ছা, অন্যান্য ফ্লু, বার্ড ফ্লু, যাকে এভিয়ান ফ্লু, বার্ড ফ্লু আর নাম কি? এভিয়ান ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ফ্লু নামেও পরিচিত, ইবোলা ভাইরাস। আচ্ছা, এরপরে অপ্রথাগত হুমকি, পরিবেশগত নিরাপত্তা কীরকম? উষ্ণায়ন ও দূষণ, ঠিক আছে? এটাও একটা। পরিবেশের সবচেয়ে বড় হুমকি কি? বনভূমি ধ্বংস। মূল কারণ গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ। সবচেয়ে ক্ষতিকর গ্যাস কার্বন ডাই অক্সাইড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু মনে থাকে যেন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে মালদ্বীপ। সামগ্রিকভাবে পরিবেশগত নিরাপত্তার অভাবে ভুগছে আফ্রিকার অঞ্চল। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অপরিহার্য প্রযুক্তি সোলার প্যানেল। আচ্ছা, মিনামাটা রোগ স্থান কোথায়? জাপানের মিনামাটা উপসাগরে। কারণ পারদ দূষণ চুক্তি। জাপানের কুমামোটোতে কি মিনামাটা কনভেনশন অনুষ্ঠিত হয় 2013 সালে, মিনামাটা কনফারেন্স। আচ্ছা, বিশ্বব্যাপী পরিবেশ সম্মেলন, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে আসবেই। দেখে নাও, 72 কি? স্টকহোম সম্মেলন, সুইডেন, ঠিক আছে? 72 পর 87 মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কোথায় আছে? দেখো, এখানে পরিবেশগত প্রথম সম্মেলন। তা মন্ট্রিল প্রোটোকল 16 সালে 87 কার্যকরী হয়। 1989 ওজোন স্তর সংরক্ষণ আসবে কিন্তু। মন্ট্রিল প্রোটোকল কী জন্য? ওজোন স্তর সংরক্ষণ। আচ্ছা, 1992 বসুন্ধরা সম্মেলন, এটা কোথায়? রিও ডি জেনেরো, ব্রাজিলে, ঠিক আছে? এটা যেন UNCED নামেও পরিচিত। এজেন্ডা 21 গৃহীত হয়। এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তাই মুখস্থ করে নাও একসাথে। 97 কি? কিয়োটো প্রোটোকল কোথায়? জাপানে, স্বাক্ষর হয় 11 ডিসেম্বর 1997, ঠিক আছে? 16 ফেব্রুয়ারি। উদ্দেশ্য কি? গ্রিন হাউস গ্যাস কমানো। এই উদ্দেশ্যগুলো দিয়ে কোশ্চেন আসতে পারে। 2002 সালে জোহানেসবার্গ সম্মেলন, দক্ষিণ আফ্রিকা। 2007 সালে বালি সম্মেলন, ইন্দোনেশিয়া, বালি অ্যাকশন প্ল্যান। 2015-তে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে অন্যতম সাস্টেনেবল ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়ন নিয়ে, এটা হচ্ছে অন্যতম লক্ষ্য কি? দারিদ্রতা দূরীকরণ। আর 2015-তে প্যারিস জলবায়ু চুক্তি, জীবাশ্ম জ্বালানি পরিবর্তে বিকল্প শক্তি জোট। এই কটা লাইন দিয়ে মুখস্থ করবে। 72, 87, 92, 97, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চারটের মধ্যে থেকে একটা আসবে, তোমরা যেন মাথায় থাকে। আচ্ছা, গুরুত্বপূর্ণ দিবস সমূহ দেখো,
একসাথে করে দেওয়া হয়েছে যাতে মুখস্থ হয়। 7ই এপ্রিল কি ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। 5ই জুন আমরা বারবার জানি, ছোটোবেলা থেকে পড়েছি, বিশ্ব পরিবেশ দিবস। 20 জুন কি বিশ্ব শরণার্থী দিবস। আর 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। আর 10ই ডিসেম্বর কি মানবাধিকার দিবস। এই 10ই ডিসেম্বর 1948 সাল ইউএনওতে মানবাধিকার কমিশন, আগেই পড়েছি আমরা, ইউএনও আগে চ্যাপ্টারে দেওয়া আছে, দেখো ইউএনওতে আমরা পড়ে নিয়েছি। এইভাবে আমরা টোটাল পুরো নোটসটা ভালো করে পড়ো। নোটসটা যদি মুখস্থ করে নাও তাহলে তোমাদের একদম ওভারঅল এখান থেকে তোমরা 100% গ্যারেন্টি 7টা কোয়েশ্চেন কমন পেয়ে যাবেই। ঠিক আছে। আর আমাদের দেখো প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে এইচএসের যে কটা চ্যাপ্টার করানো হয়েছে তার নোটসগুলো দেওয়া আছে, তোমরা এইভাবে করতে থাকো। নোটস পড়লে কী হবে, কোশ্চেন আনসারও আমি দেবো, কিন্তু নোটস পড়ে রাখলে তোমাদের নোটস বুঝে নাও ফার্স্টে, তারপর পড়ে নাও, মুখস্থ করে নাও। নোটস থাকলে তোমরা একদম যেখান থেকে ঘুরিয়ে কোশ্চেন আসুক তোমরা আনসার করতে পারবে, এই জন্য নোটসটাকে এইভাবে বানানো হয়েছে। ব্যাস, এইভাবে তোমরা পড়তে থাকো আর এই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। দেখো আগের ভিডিওগুলো দেখতে থাকো, যদি মনে হয় যে হ্যাঁ এইভাবেই এই ভিডিওগুলো আমি দিতে থাকবো।